এডিপিতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও নেই টেকসই উন্নয়ন। আর্থিক বছর পদ্ধতি পরিবর্তনের পরামর্শ উন্নয়ন পর্যবেক্ষকদের ভিন্নমত পরিকল্পনা কমিশনের। বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের 56তম। অর্জন ধরে রাখতে প্রকল্প পরিচালকদের সততার সঙ্গে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর। চলতি বছর 3 দফায় কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে বেড়েছে 1,500 টাকা, নতুন দাম কার্যকর আজ থেকে। এবং সরবরাহ সংকটে ভারতে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি। 1 মাসের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ, ভোগান্তিতে ক্রেতা সাধারণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব এডিপি বাস্তবায়ন নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। ডক্টর আবুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে এ বিষয়ক যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি দেখে আসি। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে প্রতি বছর বড় অঙ্কের বরাদ্দ দেয়া হলেও প্রশাসনিক অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন হচ্ছে না। এমন মতামতের পাশাপাশি উন্নয়ন পর্যবেক্ষকরা বলছেন, আবহাওয়ার বিরূপ প্রভাব এড়িয়ে প্রকল্প বাস্তবায়নে অপচয় এবং দীর্ঘসূত্রতা রোধে আর্থিক বছরের শুরুটা জুলাই থেকে এগিয়ে আনা উচিত। তবে এর সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন পরিকল্পনা কমিশন। তারা বলছেন, বর্তমানে আর্থিক বছর পদ্ধতি সঠিকভাবে এডিপি বাস্তবায়নে কোনো বাধা নয়। হরিপদ শাহ রিপোর্ট। দেশের বার্ষিক উন্নয়ন খাতে প্রতি অর্থ বছরে হাতে নেওয়া হয় ছোট বড় মিলিয়ে কয়েকশো প্রকল্প। তবে কয়টি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয় সে প্রশ্নের উত্তর সুখকর নয়, এমনটা বলাই যায়। 2011-12 এবং 2013-14 অর্থ বছরের এডিপির বাস্তবায়ন পর্যবেক্ষণে দেখা যায়, গড়ে প্রতিটি প্রকল্পে অতিরিক্ত সময় লেগেছে 60 থেকে 75%, আর ব্যয় বেড়েছে 30 থেকে 50%-এরও বেশি। প্রকল্প পরিকল্পনার দুর্বলতা, তদারকির অভাব সহ বেশ কিছু কারণে বড় ধরনের অপচয় হচ্ছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমরা যখন দেখতে পাই যে কোনো একটা সংস্থার প্রত্যেকটা প্রকল্পে খরচ বাড়ছে, তাহলে বুঝতে হবে কোথাও কোনো গোলমাল আছে। খরচ বাড়বে কেন? ছোট প্রকল্পই হোক আর বড় প্রকল্পই হোক, ডিজাইন, তার আগে প্ল্যানিং, এস্টিমেট যদি সঠিকভাবে হয় এবং এটা যদি স্বচ্ছভাবে করা হয় এবং এটার জন্য যদি উপযুক্ত জবাবদিহিতা থাকে, তাহলেই কিন্তু এগুলো হবে না। এই জলবায়ু বিশেষজ্ঞ আবহাওয়ার বিবেচনায় অর্থবছর চক্র পরিবর্তনের পক্ষে মত দিলেও তা মানতে নারাজ পরিকল্পনা কমিশনের এক সদস্য। আমি এখনো বুঝি না যে 1 জুলাই থেকে পরের বছরের 30 জুন আমাদের অর্থ ব্যবস্থাপনাটা কেন। আমরা দেখতে পাই যে অর্থনৈতিক বছর শেষ হওয়ার আগের 2 মাসে প্রচুর কাজ হয়। তাহলে আমার যদি এপ্রিলে যদি আমার অর্থ ক্লোজ করতে হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস শুকনো মৌসুমের প্রধান কাজ হবে। প্রথম কোয়ার্টার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই কাগজপত্রের যে কাজগুলো সেগুলো শেষ করতে পারি। আমরা নভেম্বর থেকে একেবারে মের শেষ পর্যন্ত, এমনকি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা পুরো দমে কাজ চালিয়ে যেতে পারি। কাজে আমাদের যে অর্থ বছর, এটি অত্যন্ত বাস্তবতা প্রসূত এবং এটি চলমান থাকা উচিত। পরিসংখ্যানে জানা গেছে, নিম্নমানের বিটুমিনের ব্যবহারে সড়ক মেরামত এবং রক্ষণাবেক্ষণের নামে গত 4 বছরে সরকারের ব্যয় হয়েছে প্রায় 5,200 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশারের কাছে। আমরা এখানে অর্থ বছরের একটি বিষয় নিয়ে দেখলাম যে পরিকল্পনা কমিশন এবং যারা উন্নয়ন গবেষক রয়েছেন তাদের মধ্যে একটা ভিন্ন মত দেখা দিচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এখন বর্তমানে যেই আর্থিক বছরটা শুরু হয় জুলাই থেকে, সেটি এগিয়ে আনা উচিত। আবার পরিকল্পনা কমিশন থেকে বলা হচ্ছে যে না, যেমন আছে এটা বাস্তবসম্মত। তো আপনার এই ক্ষেত্রে কি মনে হয়? এখানে তো অলরেডি দুইটা বিপরীতমুখী মত এসেছে। তো আমার মত হয়তো একজনের সাথে মিলবে, আরেকজনের সাথে মিলবে না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা যেটা দেখা যাচ্ছে যে আমরা অর্থ বছরের শেষের দিকে এসে আমাদের এই বিভিন্ন কাজকর্মের একটা চাঙ্গাভাব বা অনেকগুলো জমে থাকা কাজ আমরা খুব তাড়াহুড়ো করে করি, এবং সেই সময়টা আবার আমাদের যেভাবে এখন অর্থ বছরটা বিন্যস্ত আছে তাতে
ঋতুর হিসাবে বর্ষাকালের মধ্যে পড়ে যায় এবং বর্ষাকালে এই কাজগুলো করতে কিছুটা হলেও ব্যাক পেতে হয়, কষ্ট পেতে হয়। তো সেজন্য আমার কাছে মনে হয় যে যদি আসলে এটাকে এমনভাবে বিন্যস্ত করা যায় যে অর্থবছরের শেষের দিকটা এসে একটা শুকনো মৌসুমের সাথে মিলে যাবে, হ্যাঁ, তাতে করে আমার এই যে আমাদের বর্ধিত কলেবর যেটা আমরা শেষের দিকে করি সেটা করতে আমার কোনো রকমের প্রাকৃতিক দৈব দুর্বিপাকের সম্মুখীন হতে হবে না, সেটা আমার মনে হয় যে একটু যৌক্তিক। আবার যদি বলা হয় যে এটা করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাও না, কারণ আমরা যে দীর্ঘসূত্রিতার কথা বলছি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেটা শুধুমাত্র আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বা প্রাকৃতিক পরিবেশের কারণেই এই দীর্ঘসূত্রিতা হয় না, এটার পিছনে আমাদের মানব সৃষ্ট কিছু কারণও আছে। তা আমরা যদি সেইখানে উন্নয়ন ঘটাতে পারি, যদি সত্যিকার অর্থেই আমরা যে এফিসিয়েন্সি এবং যে টার্গেট নিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়নের কথা বলে থাকি সেটা যদি আমরা সেরকমভাবে করতে পারি তাহলে হয়তো এই অর্থবছর পরিবর্তন করা, নতুনভাবে বিন্যস্ত করার বিষয়টা অত জরুরি হবে না। কিন্তু যদি করা যায় তাহলে কিছুটা হলে সুফল আসবে। পরিকল্পনা কমিশন থেকে বলা হচ্ছে যে যেটি আছে সেটি বাস্তবসম্মত। আসলে এটা আসলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে? কারণ আমরা কিন্তু দেখছি যে এই বর্ষা মৌসুমের মধ্যে যখন এই কাজগুলো শুরু হয় এবং বিভিন্ন জায়গায় আমরা জনভোগান্তি, হ্যাঁ, আসলে বড় আকারে কেন বলা হলো আমি আমার কাছেও বিষয়টা ক্লিয়ার না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সাইকেলটাই এরকম যে শেষের দিকে এসে প্রচুর কাজ হয় এবং এই শেষের মাসগুলো হচ্ছে এপ্রিল, মে, বর্ষার মধ্যে পড়ে যায়। সো যদি বাস্তবতাটা এটাই হয় যে কাজটা আমার শেষের দিকেই বেশি হয় এবং সেটা আবার বর্ষাকালের সাথে কোইনসাইড করে যায়, তাহলে এটা তো খুব একটা বাস্তবসম্মত না। হ্যাঁ, কিন্তু এই জন্য আবার এইটা আমি চেঞ্জ করার দাবিটা এই জন্যই আসছে যে আমি অন্যান্য কাজগুলো যদি দক্ষতার সাথে করতে পারতাম তাহলে তো এই সমস্যাটা হতো না। কিন্তু আমরা তো দেখছি 4 দশকের অভিজ্ঞতায় দেখেছি যে আমরা তো অন্যান্য কাজগুলো যে হ্যাঁ, এটা আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো অর্থ বছরটাকে পরিবর্তন করা ওই দাবিটাই আমার কাছে বরং যৌক্তিক মনে হয়। একেবারে করতেই হবে যে এটা না করলে অর্থ বছরটা একটা অবাস্তব কিছু, বর্তমান অর্থ বছরটা একটা অবাস্তব কিছু, সেটাও আমি বলছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো কর্মচাঞ্চল্য বা কর্মকলেবরে কিছুটা দক্ষতা আসবে। মানে বর্তমানে যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে শেষ দিকে এসে কাজ করার যে প্রবণতা, সেই কারণে পরিবর্তনটা আনা উচিত। কিন্তু যদি এটি এখন যে বর্তমানে যেই পদ্ধতিটি চলছে সেটি চলমান রয়েছে, সেটি যদি সার্বিকভাবে যদি দক্ষতার সাথে করা হতো তাহলে সেটাই আসলে বাস্তবসম্মত ছিল, তাহলে আর এই পরিবর্তন করার দাবিটার কোনো ভিত্তি থাকবে না। মানে বর্তমান প্রেক্ষাপটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এডিপির প্রকল্পগুলো বেশিরভাগই মানে দীর্ঘসূত্রিতা এবং ব্যয় বেড়ে যাচ্ছে 30 থেকে 50% বেশি, এটাই আমরা রিপোর্টের মধ্যে দেখলাম। এটা আসলে কি কি কারণে হচ্ছে বলে আপনি মনে করছেন? একটা রিপোর্টে একজন বলেছেন যে এটা ব্যয় বাড়ার কোনো কারণ নেই যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয়, স্বচ্ছতা রেখে। আমি এখানে দ্বিমত করব না, অভাব তো রয়েছে কোন কোন জায়গাগুলোতে আসলে না, আমি সেটা দাম বাড়ার বিষয়টা নিয়ে যে বক্তব্যটা সেটার সাথে আমি দ্বিমত করব না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ার বিষয়টা সাথে আসে স্বচ্ছতা বা অন্যান্য যে বিষয়গুলো এসেছে সেটার সাথে সম্পৃক্ত না। অবশ্যই আমাদের প্রকল্পে স্বচ্ছতা থাকা উচিত, দুর্নীতিমুক্ত থাকা উচিত, কিন্তু আমার একটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রজেক্ট যদি বিলম্বিত হয়, হ্যাঁ, যেই জিনিসটা আজকে বাজার দরে আমি প্ল্যান করেছি কিনবো, এইটা যদি প্রকল্প বিলম্বিত হওয়ার কারণে আমার 1 বছর পরে কিনতে, তার মধ্যে কিন্তু ইনফ্লেশনের কারণে ওই জিনিসটার দাম বেড়ে যাবে। সো কোনো একটা প্রকল্প যদি বাস্তবায়ন বিলম্বিত হয় ওই কারণেই প্রকল্পের দাম বা খরচ বেশিরভাগ ক্ষেত্রে সেটা বাড়বেই। হ্যাঁ, সেই যদি আমার কোনো একটা প্রকল্পের এই বর্ধিত খরচটা অ্যাভয়েড করতেই হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে যে এটা আমি যেই সময়ে প্ল্যান করেছি যে এই সময়ের মধ্যে আমি এটা শেষ করব, আমাকে ওই সময়ের মধ্যে সবগুলো পারচেজ করতে হবে, ওই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। কারণ 2014 সালে জিনিসপত্রের যে দাম ছিল 2016-তে সেটা থাকবে না, তাই না? তাহলে 2014-তে যদি আমার প্রকল্প শেষ করার টার্গেট থাকে, সেটা যদি আমি 10-16 পর্যন্ত নিয়ে আসি তাহলে খরচ তো বাড়বেই, তাই না? এবং সেইখানে এই বাড়াটার পিছনে অস্বচ্ছতা, দুর্নীতি এগুলার হয়তো ভূমিকা থাকতে পারে, কিন্তু এইগুলো যদি নাও থাকে তারপরে শুধুমাত্র মূল্যস্ফীতির কারণেও খরচ বেড়ে যাবে। আর আর এর বাইরে যে কারণগুলো, এর বাইরে আর কি কি ধরনের কারণ থাকতে পারে যেগুলো আপনার আমরা মানে সহজেই সমাধান করতে পারি? না, সেটা তো হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে আমি একটা প্রকল্প আমার এডিপি অন্তর্ভুক্ত করার আগে একটা পর্যাপ্ত পরিমাণে হোমওয়ার্ক করা উচিত।
হ্যাঁ, যে প্রিপারেটরি ওয়ার্ক, প্রস্তুতিমূলক কাজগুলা শেষ করে এটাকে অন্তর্ভুক্ত করা উচিত, এডিপি অন্তর্ভুক্ত করা উচিত এবং অর্থ ছাড় দেওয়া উচিত, যাতে করে ওই অর্থ বছরের শুরুতেই আমরা কাজটা করে ফেলতে পারি। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে একটা প্রকল্প এডিপি অন্তর্ভুক্ত করা হলো, এবং যদিও মাননীয় জিইডির মাননীয় সদস্য বলেছেন যে তখন এই জুলাই আগস্ট এই 3 মাসে প্রস্তুতিমূলক কাজগুলা করা হয় এবং নভেম্বর থেকে প্রকল্প পুরোদমে শুরু হয়ে যায়। এইটাই হওয়া উচিত, কিন্তু এটা আসলে সবসময় হয় না। হ্যাঁ, বরং আমরা তো বলবো যে না, আমি এর আগেই যদি এই কাজটা করে ফেলতে পারি, যে তখন জুলাই বা সেপ্টেম্বর থেকেই যদি, অগাস্ট থেকেই যদি আমি কাজটা শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু আমার এই প্রকল্পটা বিলম্বিত হয়ে যাবে না। তা আমার মনে হয় এই যে এই জায়গাটাতেই আমরা সবচেয়ে কম গুরুত্ব দেই, যে কোনো একটা প্রকল্প, এরকম অনেক প্রকল্প আছে যে অর্থ বছরে 3-4 মাস 6 মাস চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটা প্রকল্প অফিস দেওয়া হয়নি, প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। যদিও অনেক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে, কিন্তু বাট দিজ আর স্টিল দ্য বিগ প্রবলেমস। একটা বিষয়, বড় প্রকল্পগুলো এডিপিতে বেশি প্রাধান্য পাচ্ছে ইদানিং আমরা দেখছি। তো সেক্ষেত্রে আসলে ছোট প্রকল্পগুলো বাধাগ্রস্ত হওয়ার সুযোগ কতখানি থাকে, এবং এটাকে আসলে কিভাবে দেখেন যে বড় প্রকল্পগুলোকে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি? না, দেশের বাস্তবতায় আসলে বড় প্রকল্পগুলোকে প্রাধান্য দেওয়াটা অযৌক্তিক কিছু না এখন। হ্যাঁ, আমার 10টা বড় প্রকল্পের জায়গায় আমি 100টা ছোট প্রকল্প নিয়ে আমি আমার প্রত্যেকটা প্রকল্পেরই কিছু প্রসেসটা একই, এটা ছোট হোক বড় হোক, প্রসেসটা একই। তো আমি যখন ওই এফোর্টটাই দিচ্ছি, ওই প্রসেসের মধ্যে আমার সময়টা ব্যয় করছি বা এফোর্টটা দিচ্ছি, আমার শ্রম দিচ্ছি, তো সেটা বড় হওয়াটাই ভালো। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম কিছু প্রকল্পের প্রয়োজনীয়তার আঙ্গিকে এটা ছোটই হতে হবে, এটা ইচ্ছা করলেও বড় করা যাবে না। সেজন্য আমার কাছে যেটা মনে হয়, আমার প্রকল্প বড় কি ছোট হবে, এই আলোচনাটা, এবং বড় হওয়া বা ছোট হওয়াটা ভালো কি মন্দ, এই আলোচনাটা হওয়া উচিত যে আমার দেশের বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের উন্নয়ন কার্যক্রম প্রয়োজন, এবং সেই উন্নয়ন কার্যক্রমের নিরিখে প্রকল্পের সাইজগুলো ঠিক আছে কিনা। আপনি চাইলেও পদ্মা সেতুর প্রকল্প ছোট করতে পারবেন না, আবার আপনি চাইলেও কুমারীহাট থেকে গঙ্গারাম পর্যন্ত এই 3 কিলোমিটার সড়ক চাইলেও আপনি বড় করতে পারবেন না, তাই না? তো সেটা নির্ভর করে যে আপনি, মানে আপনার প্রয়োজনটা কি, বাস্তবতাটা কি, সেটার উপরে। হ্যাঁ, তো এখনকার প্রেক্ষাপটে বড় প্রকল্প আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, এবং সেটার একটা কারণও আছে। আমরা জানি যে অর্থনীতিতে, বিশেষ করে ভৌত অবকাঠামো খাতে একটা বড় রকমের, আমরা বলি বিগ পুশ দেওয়ার একটা প্রসেসটা, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব একটা অযৌক্তিক না। দর্শক, বিরতির আগে আলোচনা করছিলাম এডিপি বাস্তবায়ন নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখানে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে ইদানিং একটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রকল্পে বিদেশি যে বরাদ্দ বা অর্থায়ন সেগুলো কমছে, এবং সরকারি অর্থায়ন প্রকল্পের সংখ্যা বাড়ছে। তো এটিকে আসলে কিভাবে দেখছেন? না, এটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, কিছু আভ্যন্তরীণ কারণ আছে, কিছু বিশ্ব রাজনীতির প্রভাব আছে। তো বিশ্ব রাজনীতির প্রভাবটা খুব স্পষ্ট, যে আমরা সবসময় যখন বলি যে কমছে, এবং এটা আমরা তুলনা করি 90-এর দশকে বা তার আগের দশকগুলোর সাথে, তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ওই সময়ের তুলনায় এখন এই বিশ্ব যে ফরেন এইড, এইটার ক্যান্ডিডেটস অনেক বেড়ে গিয়েছে। যারা এই ফরেন এইডটা দেয় তাদের আরও অন্যান্য অনেক দেশে দিতে হয়, তো সেখানে একটা শেয়ারের, একটা রিলেটিভ শেয়ার বাংলাদেশের কমে আসবে, এটাই স্বাভাবিক, এটা একটা বিষয়। আচ্ছা, কিন্তু তারপরে এই পরিমাণটা অনেক বড়, এটা অনেক খুব, মানে বাংলাদেশ যতটুকু পেতে পারতো সেই পরিমাণটা খুব একটা ছোট না। কিন্তু বাট আভ্যন্তরীণ যে দুটো কারণ আছে এখানে, সেই কারণগুলি আমার কাছে মনে হয় বেশি বাধা প্রতিবন্ধকতা। একটা হচ্ছে যে আমরা এই বিদেশি সাহায্য নিতে গেলে যে ধরনের স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে প্রকিউরমেন্ট, আমি কোনো একটা জিনিস কিনলে সেটা যে ধরনের স্বচ্ছতা, বা কোনো একটা কাজ করতে গেলে যে ধরনের লেবার স্ট্যান্ডার্ড, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, প্রকিউরমেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, তো সেখানে অনেক সময়ই আমরা কিন্তু আমাদের অজ্ঞতার কারণেই হোক বা আমাদের অদক্ষতার কারণেই হোক, আমরা অনেক সময় সেটা করতে পারি না। তো সেটা করতে না পারলে যেটা হয় যে টাকাটা হয়তো, কমিটমেন্টটা আছে, একটা দাতা সংস্থা বা একটা দেশ কমিটমেন্ট করেছে আমাদেরকে এত টাকা দিবে, কিন্তু অর্থের ছাড়টা কিন্তু বিলম্বিত হয়। ওই টাকাটা তখন পড়ে থাকে, আমরা বলি পাইপলাইনে পড়ে থাকে। তো পাইপলাইনে পড়ে থাকার কারণে তখন এই টাকাটা আসে না। তো এইটা একটা বড় কারণ যে কেন এই বিদেশি সাহায্যের পরিমাণটা কমে যাচ্ছে। আচ্ছা, প্রকল্প বিষয়ক আমাদের আরো কয়েকটি খবর রয়েছে, আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের আলোচনার জন্য সুবিধা হবে। বিদ্যুৎ উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের বর্তমানে বিশ্বে 56তম স্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
শনিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। গেল কয়েক বছরের মধ্যে বাংলাদেশের এই অর্জন যথেষ্ট সন্তোষজনক বলেও মত দেন তিনি। এই অর্জন ধরে রাখতে ও বিদ্যুতের উৎপাদন বাড়াতে প্রকল্প পরিচালকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করারও আহ্বান জানান তিনি। এছাড়া প্রবৃদ্ধি ও জনগণের উন্নয়ন সহায়ক প্রকল্প বাস্তবায়নে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। বাংলাদেশ হচ্ছে 10 মিলিয়ন ভিউয়ার্স। বাংলাদেশ কিন্তু পৃথিবীর ইতিহাসে মানে পৃথিবীর ইতিহাসে পাতায় 56 পজিশন আছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে। সাপোর্ট স্থানে আছে, খুব খারাপ না। এই অল্প কয়েক বছরের মাঝে আমরা এখানে চলে আসছি। যে প্রকল্পগুলো অর্থবহ হবে আমাদের জন্য, যেখানে আমাদের প্রবৃদ্ধি সহায়ক হবে, যে প্রকল্পগুলো থেকে জনগণ বেশি সুযোগ সুবিধা পাবে, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ও দক্ষ প্রকৌশলী পাওয়ায় দেশের যে কোনো জায়গায় যমুনা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হার্ডিং ব্রিজের 100 বছর পূর্তি উপলক্ষে দুদিনের সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকার যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে রেলের উপর গুরুত্ব আরোপ করে উন্নয়নের কাজ করছে। স্বাধীনতার সময় হার্ডিং ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও ভারতের সহায়তায় তা মেরামত করা হয়। With development of new technology and the progress of human intelligence, it is now possible to build bridges almost anywhere. I think anywhere in Bangladesh we can probably build a bridge at the moment. দর্শক, আবার আলোচনায় ফিরছি বিআইডিসির গবেষক ডক্টর আবুল বাশারের কাছে। আমরা কথা বলছিলাম এডিপি বাস্তবায়ন নিয়ে এবং এখানে প্রকল্প বিষয়ক একটি খবর দেখলাম এবং সেই সাথে অর্থমন্ত্রীর বেশ কিছু বক্তব্য আমরা এর মধ্যে দেখেছি। তো একটি বিষয় আমরা বিদেশি যেই প্রকল্পগুলোতে বিদেশি অর্থায়নের কথা বলছিলাম। তো একটি বিষয় কিন্তু আমরা খেয়াল করি সবসময় যে প্রকল্পে যদি বিদেশি অর্থায়ন থাকে সেক্ষেত্রে কিন্তু দাতা সংস্থাগুলো সেই প্রকল্পগুলো কার্যক্রম মনিটর করে থাকে। ফলে দেখা যায় যে আমরা প্রকল্পের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে কিন্তু একটা ধারণা রাখতে পারি, যেটা স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে, যেটি সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি দেখি না। এক্ষেত্রে আসলে এই বিদেশি যেই অর্থায়নটা সেটা আসলে কতখানি গুরুত্ব বহন করে? সেটা ডিপেন্ড করছে যে আমরা কোন ধরনের প্রকল্পের কথা বলছি। বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর নেচারটাই এরকম থাকে যে এইখানে কারিগরি দিকটা অনেক রিলেটিভলি সফিস্টিকেটেড হয় এবং সেখানে ওরা দুটো কারণে ওদের মনিটরিংটা করতে হয়। একটা হচ্ছে যে টু এনশিওর যে এই যে মানে তৈরি হচ্ছে সেই মানটা বিশ্বমানের, এটা একটা। আরেকটা কারণে ওদের মনিটরিং করতে হয় যে কারণ যেহেতু বিশ্বব্যাংক বা অন্যান্য দাতা সংস্থার যে অর্থটা, সেই অর্থটার মালিক এক করতে অন্যান্য আরও 10টা দেশ, কারণ এরা তো একটা অ্যানুয়াল কন্ট্রিবিউশন নিয়েই এদের বিশ্বব্যাংকের ফান্ড। হ্যাঁ, তো সেখানে ওদেরকে এটা এনশিওর করতে হয় যে এই ধরনের প্রকল্পে যে প্রকিউরমেন্টটা হয়, যে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়, যে ধরনের ম্যাটেরিয়ালস কিনা হয়, সেইখানে যাতে কোনো রকমের ডিসক্রিমিনেশন না হয়। অর্থাৎ যে এটা বাংলাদেশের প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে এই জন্য যাতে বাংলাদেশি কন্ট্রাক্টর এই কাজটা কোনো রকমের সুবিধা নিয়ে এই কাজটা পেয়ে যাতে না যায়, তো এই জিনিসগুলো ওদেরকে মনিটরিং করতে হয়। এই জন্যই এদের মনিটরিংয়ের চোখটা সবসময় এদের একটু তীক্ষ্ণ থাকে এইসব প্রকল্পের উপরে। আর দেশীয় অর্থায়নে যেটা হয় সেখানে কিন্তু এই দুইটা আসপেক্ট আর থাকে না। না থাকলে তখন এইটার মনিটরিংয়ের দায়িত্বটা পরে আমাদের যে নিজস্ব মনিটরিং ইউনিট আইএমইডি তারাই এটা করে। এবং তো অবভিয়াসলি একটা বিশ্বমানের যে মনিটরিং আর একটা আমাদের দেশীয় মনিটরিং যে এবিলিটি, যে ক্যাপাবিলিটি, সেখানে তো কিছুটা ডিফারেন্স আছেই। হ্যাঁ, তবে সেটা নিয়ে আবার খুব একটা বেশি উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই, কারণ যদি একটা ছোট্ট ব্রিজ আমি কথা বলি, তো এই ব্রিজের মনিটরিং করার জন্য, এটার মান মনিটরিং করার জন্য তো আমার বিশ্বমানের এক্সপার্টের দরকার নেই। আমার এখানে যে ধরনের এক্সপার্ট আছে তারা যদি সঠিকভাবে কাজটা করে
একটা রাস্তা যখন আমি বানাচ্ছি, এই রাস্তার মানটা বোঝার জন্য তো আমার তো মানে প্রিন্সটন গ্রাজুয়েট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার দরকার নেই। অর্থমন্ত্রীর বক্তব্য কিন্তু আমরা এরকম হ্যাঁ, বিষয়টি সেটাই। দেখেছি যে আমার বুয়েটের ইঞ্জিনিয়াররাই বাংলাদেশী- যথেষ্ট অ্যাবল। এখন পয়েন্টটা হচ্ছে যে তারা এই এবিলিটিটা দিয়ে কাজটা মনিটরিং করতে পারছে কিনা, সেখানে কোনো রাজনৈতিক প্রভাবে তারা আক্রান্ত হচ্ছে কিনা, সেখানে কোনো নেপোটিজমে তারা আক্রান্ত হচ্ছে কিনা, সেখানে কোনো তারা ভয় ভীতির মাধ্যমে কাজটা করতে হয় কিনা, সেটা হচ্ছে মূল প্রশ্ন। কিন্তু মনিটরিং এর সক্ষমতা এবং নলেজ বাংলাদেশে যথেষ্ট আছে। হ্যাঁ, কিন্তু তারা একটা ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কাজটা করতে পারে কিনা, সেই পরিবেশ আমরা দিতে পারছি কিনা, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। তার মানে ওই পরিবেশটা যদি থাকে সেক্ষেত্রে আসলে বিদেশি যেই আমরা পর্যবেক্ষকদের কথা বলছি বা বিদেশি এক্সপার্টদের কথা বলছি সেটা আসলে তখন না, একেবারেই গুরুত্বপূর্ণ দরকার নেই। থাকে না। কিন্তু কারণ- বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আসলে হ্যাঁ, সেটি এবং ওই ভয়ভীতির পরিবেশটা কারণেই যখন বিদেশি সংস্থাগুলো বা বিদেশি দেশগুলির মনিটরিং আসে, তখন কিন্তু তারা এই ভয়ভীতিটাকে ইগনোর করতে পারে। হ্যাঁ, কারণ তাদের মাসলটা বেশ শক্ত। কারণ বিশ্বব্যাংক যদি বলে যে এটা না করলে আমি টাকা দিব না, তখন কিন্তু সরকারও ওই ভয়ভীতির পরিবেশটা কিছুটা হলেও দমন করার চেষ্টা করে। কিন্তু একটা দেশীয় মানুষ যখন এই মনিটরিং এর কাজটা করে, তাকে কিন্তু তখন অনেক রকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। আগের প্রশ্নটাই আরেকবার একটু ফিরতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের কি এখন যে আর্থিক সক্ষমতা সেটির দিকে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে বিদেশি অর্থায়নের যে এবং বরাদ্দ যে কমছে, সেটি কি আসলে মানে এখন যেই আর্থিক সক্ষমতা আছে সেটি দিয়ে কি আসলে কভার করা সম্ভব কি? দেখুন, আমরা যখন বলছি কমছে, আমরা কিন্তু কমছে কিন্তু বলছি রিলেটিভ। রিলেটিভলি, অর্থাৎ আগে 100 টাকার উন্নয়ন বাজেটে 70 টাকা বিদেশ থেকে আসছে, 30 টাকা আমাদের দেশীয় ছিল। আর এখন আমার উন্নয়ন বাজেট 100 টাকা থেকে বেড়ে 500 টাকা হয়েছে। এর জন্য রিলেটিভলি বিদেশিদের শেয়ারটা কমে গিয়েছে, কিন্তু অ্যাবসলিউট অ্যামাউন্টে কিন্তু বাড়ছে। আচ্ছা। আচ্ছা, তো এখন আমাদের কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ওইরকম কোনো একটা পর্যায়ে যেতে হয়নি যে অর্থায়নের অভাবে কোনো একটা প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা বা আমরা কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছি। তো অর্থটাই মূল সমস্যা হিসাবে আমাদের সামনে এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখছি না। বরং এই যে আনুষঙ্গিক যে কাজগুলো, হ্যাঁ, যে কারিগরি এবং প্রশাসনিক দক্ষতার সাথে যে কাজগুলো করার দরকার, আমরা সেইখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা হোঁচট খেয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু অর্থ দিয়ে সমাধান করা যাবে না। তো আমি বলবো যে আমাদের এখনকার যে অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের আছে, সেই প্রেক্ষাপটে বিদেশি সাহায্যটা যে আমি নিতে পারছি না, এটা যে কমে যাচ্ছে, সেটারও কারণ কিন্তু হচ্ছে আমার প্রশাসনিক এবং কারিগরি দক্ষতাটা আমি সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। সেটা নট দ্যাট যে আমরা টাকা পাচ্ছি না, তাই না? সো আমি যদি অর্থনৈতিক সক্ষমতার কথা বলি, অর্থের হিসাবের কথা বলি, তাহলে কিন্তু বিদেশি সাহায্যটা মানে আমাদের উন্নয়নের কাজে এখন পর্যন্ত কোনো বিদেশি সাহায্য কমে যাওয়াটা, রিলেটিভলি কমে যাওয়াটা কোনো আমাদের উন্নয়ন কার্যক্রমের কোনো প্রতিবন্ধকতা না। বরং আমরা উন্নয়ন কার্যক্রমটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করছি, তারই রিফ্লেকশন হচ্ছে গিয়ে আমার বিদেশি সাহায্যটা রিলেটিভলি কমে যাওয়াটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এডিপি বাস্তবায়ন নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন এতক্ষণ বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। গত এক মাসে 2 দফা দাম কমার পর এবার দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। প্রায় 1,500 টাকা বেড়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 43,273 টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন এ দাম নির্ধারণ করে, যা কার্যকর হবে আজ থেকে। প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম ধরা হয়েছে 41,173 টাকা এবং 18 ক্যারেট বিক্রি হবে 43,525 টাকা। প্রতি ভরি রূপার দামও 58 টাকা বাড়িয়ে করা হয়েছে 991 টাকা। চলতি বছর মার্চের 9 তারিখে, জুলাইয়ের 23 তারিখে এবং আগস্টের 6 তারিখে দেশে স্বর্ণের দাম কমেছিল। আন্তর্জাতিক বাজারে সম্প্রতি $11.40 বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 1,149 সেন্টে। শিক্ষার্থীর অভাবে গত 6 মাস ধরে বন্ধ রয়েছে খুলনায় অবস্থিত দেশের একমাত্র সোলার ট্রেনিং সেন্টারটি। ফলে অব্যবহৃত পড়ে আছে প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকার সম্পদ। সংশ্লিষ্টরা বলছেন, সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাবে সোলার ট্রেনিং সেন্টারের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। অবশ্য সিটি মেয়র বলছেন, প্রশিক্ষণ কেন্দ্রটিকে তরুণ শিক্ষার্থীদের জন্য ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2007 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা এলাকায় গড়ে তোলা হয় দেশের প্রথম ও একমাত্র সোলার প্রশিক্ষণ কেন্দ্র। জার্মানি ও ইউরোপীয় একাডেমির অর্থায়নে এখানে 20 কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করা হয়। 2011 সাল পর্যন্ত এ প্রকল্পের আওতায় 7টি ব্যাচে প্রায় 225 জন শিক্ষার্থী সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের কাছে প্রশিক্ষণ কেন্দ্রটি হস্তান্তরের পর আরও 7টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে প্রশিক্ষণার্থীর সংখ্যা। 2013 সালে যা শূন্যের কোটায় নেমে আসে। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার পর মানুষের মাঝে যে আগ্রহ ছিল সেটা এখন আর নেই। 2010 সাল পর্যন্ত কনস্ট্যান্টলি আমরা খুব ভালোভাবে ছেলেদেরকে ট্রেনিং দিয়ে আসছি, কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে ডেটোয়েট করা শুরু করলো, এই ছাত্র সংখ্যা কমতে শুরু করলো। এখানকার ছাত্র যারা বের হচ্ছে তারা যে চাকরি করবে বা এই ধরনের পজিশন কিন্তু তৈরি হচ্ছে না। তবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়ন থমকে গেছে। এই সৌর পার্ক এবং সৌর বিদ্যুৎ ট্রেনিং সেন্টার যেটা আছে এটা কিছু পরিচালনা করত, তাহলে আমরা এটা মডেল, এটা আমি মনে করব সিটি কর্পোরেশনের সম্পূর্ণ এটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশ্য সিটি মেয়র বলছেন, এই কেন্দ্রটির প্রয়োজনীয়তা না থাকায় প্রশিক্ষণ কেন্দ্রটিকে তরুণ শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির কার্যক্রমে ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনিং সেন্টারটা সেইভাবে আর কাজে লাগানো যাচ্ছে না। আমি মনে করি যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং আমরা সেটা করব। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, 1,20,00,000 টাকা ব্যয়ে প্রমোশন অব রিনিউয়েবল এনার্জি ইন খুলনা ডিভিশন প্রকল্পের আওতায় সোলার প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরও বেশি প্রতিষ্ঠানের ভূমিকা রাখা উচিত। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে চরাঞ্চলের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান চর লাইভলিহুড প্রোগ্রাম CLPর আয়োজনে সেমিনারে বক্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এরই মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়লে দারিদ্র্য বিমোচন ও জীবন মান উন্নয়নে তা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে অবহিত করতে বিশেষ কর্মসূচি শুরু করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এই কর্মসূচির অংশ হিসেবে সকালে চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মানব সেবায় CRR এর ভূমিকা অপরিহার্য শীর্ষক আরেকটি সেমিনার শেলটেক পদক 2013-তে ভূষিত হলেন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক। এছাড়া শেলটেক পদক 2014-তে ভূষিত হয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর সামন্ত লাল সেন। শনিবার রাজধানীর প্লাটিনাম সুটসের জিজি ব্যাংকুয়েট হলে আনুষ্ঠানিকভাবে তাদের শেলটেক পদক হস্তান্তর করেন শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক পরিকল্পনাবিদ ডক্টর তৌফিক এম সেরাজ। দেশের গুণী ব্যক্তিদের সম্মান জানাতে 1998 সাল থেকে শেলটেক পদক প্রবর্তন করে শেলটেক। এ পদকের প্রথম বিজয়ী কৃষি কবি শামসুর রহমান। শিশু কিশোরদের বিকাশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সম্পূরক কার্যক্রম শিকড় চালু করেছে ছায়ানট। এ কার্যক্রমে রয়েছে ছায়া আবৃত্তি, আঁকা গড়া, গান, নাচ, গল্প লেখা, অভিনয় এবং ভ্রমণ। পাঠ ও চর্চায় অন্তর্ভুক্ত থাকবে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, উৎসব, পার্বণ, চলচ্চিত্র। মূলত শিশুদের মাঝে প্রকৃতি ও মানবপ্রেম জাগ্রত এবং দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছায়ানট। এবার দেশের বাইরের অর্থবাণিজ্যের খবর। সরবরাহ সংকটের কারণে ভারতে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 রুপিতে। দাম এভাবে বাড়তে থাকায় প্রয়োজন মেটাতে যে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। ভারতীয়দের নিত্যদিনের খাদ্য তালিকার প্রধান উপকরণ পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া রান্নার কথা তারা ভাবতেও পারেন না, কিন্তু দামের ঝাঁজের কারণে সেই পেঁয়াজ খাওয়াই বোধহয় এবার ছাড়তে হবে ভারতীয়দের।
মাসখানেক আগেও প্রতি কেজি পেঁয়াজে 30 থেকে 35 রুপি গুনতে হলেও এখন ক্রেতাদের খরচ করতে হচ্ছে 65 থেকে 70 রুপি। পেঁয়াজের দাম বাড়ায় দেশটিতে খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে গেছে। পেঁয়াজ महंगाई के कारण हर घरों में শুধু আমার বাড়িতেই নয়, সব বাড়িতেই এখন একই অবস্থা। আগে যেখানে 1 কিলো পেঁয়াজ কিনতাম সেখানে এখন আধা কিলো কিনি। সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সরকারের এবার কিছু একটা করাই উচিত। ये महंगाई की दर रोकने के लिए सरकार को एक जरूरी कदम उठाना चाहिए। খুচরা বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে বন্যা দেখা দেয়ায় পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে, তাই দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে তাই তারাও নিরুপায়। अभी इस समय प्याज 52 रुपया 54 रुपया। আমরাই পাইকারদের কাছ থেকে 52 থেকে 54 টাকা কেজিতে পেঁয়াজ কিনছি, যা গত মাসেও 30 রুপি ছিল। দাম বাড়ায় আমরাও বিক্রি নিয়ে বিপাকে আছি, আমাদের কিছুই করার নেই। हम लोग को भी बेचने में मुश्किल पड़ रहा है, क्या करें। ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদক প্রদেশ মহারাষ্ট্র। ভারী বৃষ্টিতে এখানকার 1/3 ফসল নষ্ট হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখতে তাই কর্ণাটকের পেঁয়াজের উপরই নির্ভর করতে হচ্ছে সংশ্লিষ্টদের। इस साल जो मॉनसून का मिजाज रहा है, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফসল নষ্টের মূল কারণ। দামের এই ঊর্ধ্বগতি আগামী মাস পর্যন্ত অব্যাহত থাকবে। এখন কর্ণাটক থেকে যদি পেঁয়াজ আসে তবেই বাজার স্বাভাবিক থাকবে, তা না হলে হয়তো পুরো বছর এমন পেঁয়াজ সংকটেই কাটবে। हुबली जो एक और प्याज का सेंटर है। ভারতে প্রতি বছর 1,50,00,000 টন পেঁয়াজের চাহিদা রয়েছে, আর বছরে তাদের উৎপাদন হয় প্রায় 2 কোটি টন। নিজেদের চাহিদা মেটানোর পর বাকিটা তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রপ্তানি করে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আসিয়ান ইকোনমিক কমিউনিটি প্রতিষ্ঠার লক্ষ্যে মালয়েশিয়ায় চলছে আসিয়ানভুক্ত 10টি দেশের অর্থমন্ত্রীদের 3 দিনের বৈঠক। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়া নেশনসের 47তম এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি 2015 সালের মধ্যে আসিয়ান ইকোনমিক কমিউনিটি প্রতিষ্ঠিত করার বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কমিউনিটি স্থাপন করা হবে আসিয়ানভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে। এর প্রকল্পের 91% কাজই শেষ হয়েছে বলে শনিবারের বৈঠকে জানিয়েছে মালয়েশিয়ার আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী মুস্তফা মোহাম্মদ। কমিউনিটির কার্যক্রম তালিকায় রয়েছে এ ব্লকের আগামী 10 বছরের রোড ম্যাপ। এছাড়া নতুন এ কমিউনিটি প্রতিষ্ঠার পর বর্ডার দিয়ে সহজ হবে দেশগুলোর মধ্যে পণ্য আমদানি রপ্তানি, এমনকি মানুষের যাতায়াত। এশিয়ান ইকোনমিক কমিউনিটির কাজ প্রায় শেষের পথে। আশা করছি 2016 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর করতে পারবো আমরা। এর মধ্য দিয়ে আসিয়ানভুক্ত দেশগুলো মাইল ফলক স্থাপন করবে, সদস্যভুক্ত দেশগুলোর ব্যবসায়িক পরিধি, যোগাযোগ আরো বাড়বে। দেশের রপ্তানি খাতকে চাঙ্গা করতে চীন সরকার মুদ্রার মান কমিয়েছে কিনা এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে জাপান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাপানের অর্থমন্ত্রী তারা আসো। এ সময় তিনি আরো বলেন, পিপলস ব্যাংক অব চায়না যদি ইউয়ানের মান কমানো কার্যক্রম অব্যাহত রাখে তাহলে যে কোনো সময় কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে জাপানকেও। তবে দেশের মুদ্রা বাজারকে স্থিতিশীল করতে ইউয়ানের মান কমানো হলে তা স্বাগত জানানোর মতো বলেও মন্তব্য করেন তিনি। জাপানের সামুদ্রিক খাদ্যপণ্য আমদানির উপর দক্ষিণ কোরিয়া যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা তুলে নেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেশটির উপর রুল জারির আবেদন জানিয়েছে জাপান। এর পরপরই দেশটিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে জাপানের সাথে চুক্তিতে আসার জন্য 60 দিনের সময় বেঁধে দেওয়ার রুল জারি করে WTO। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর জাপানের খাদ্যপণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়া। এরপর চলতি বছরের মে মাসে জাপানের পক্ষ থেকে দাবি করা হয় দক্ষিণ কোরিয়ার এ নিষেধাজ্ঞা বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু নিয়মের পরিপন্থী। নিজেদের অবস্থান প্রমাণে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়াও। এদিকে জাপানের সব পণ্যই এখন মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত বলেও দাবি দক্ষিণ কোরিয়া সরকারের। বিশ্ব মুদ্রা যুদ্ধে এবার নিজেদের নাম লেখালো মধ্য এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কাজাখস্তান। জ্বালানি তেলের নিম্নমুখী দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে ডলারের বিপরীতে নিজেদের মুদ্রা টেঙ্গের মান কমিয়েছে 26%। প্রতিবেশী রাশিয়া ও সম্প্রতি চীন তাদের মুদ্রার মান কমানোয় এবার নিজেদের অর্থনীতি বাঁচাতে সে পথে হাঁটল দেশটি। আর একে স্বাগত জানিয়েছেন কাজাক ব্যবসায়ীরা। তারা মনে করছেন এটা আরো অনেক আগেই করা উচিত ছিল। বিশ্লেষকরা বলছেন
বিভিন্ন দেশের মুদ্রার মান কমায় বিশ্ববাজারে অস্তিত্ব সংকটে পড়েছে কাজাখস্তানের পণ্য। তবে এখন মুদ্রার নিম্নমানের কারণে পণ্যের দাম কমায় চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে বলেও মনে করছেন তারা। Craig Erlam is from Rwanda. It's welcomed by Kazakh oil and mining firms. The Tengiz Tambor. দর্শক, এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি এর ওয়েবসাইটে। সূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বাজারে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সূচকে ডিএসসির যে 3টি সূচক রয়েছে প্রতিটি সূচকেই একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যদিও সেটি প্রত্যেকটি ক্ষেত্রেই 1 পয়েন্টের কম। তবে আমরা কিন্তু বাজারের শুরুতেই লেনদেনের যেই সূত্রপাত 10টা 30-এর সময় যে সময়টিতে হয়ে থাকে তার পরপরই কিন্তু সূচকের নিম্নগতি লক্ষ্য করি এবং আমরা যে ডিএসসির ইন্ডেক্স যদি খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি যে 31 মিনিটের সময় কিন্তু সূচকের একটা পতন দেখা যায়। সেটি 4840 থেকে কমে 4834 পয়েন্টে নেমে আসে। এরপরে কিন্তু আবার একটু বাড়তে থাকে এবং এরপরে সূচকটা আস্তে আস্তে একটা ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে পৌঁছতে শুরু করে। এই মুহূর্তে যদি আমরা দেখি সূচকের এই মুহূর্তে যেটি বলছিলাম যে প্রতিটি সূচকেই লেনদেনের যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা দেখছিলাম, এই মুহূর্তে কিন্তু আবার দেখতে পাচ্ছি সেটি একটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 পয়েন্টের মতো সূচকের নিম্নগতি এই মুহূর্তে বাজারে রয়েছে। 4836 পয়েন্টে রয়েছে মূল সাধারণ সূচক। ডিএসসি ইন্ডেক্সেও আমরা সূচকের নিম্নগতি লক্ষ্য করছি 4 পয়েন্টের মতো, 4 পয়েন্টের কিছু বেশি, সেখানে 1186 পয়েন্টে রয়েছে সূচক। আর ডিএসসি 30 ইন্ডেক্স সেখানেও দেখতে পাচ্ছি 4 পয়েন্টের সূচকের নিম্নগতি, 1845 পয়েন্টে রয়েছে এই মুহূর্তে ডিএসসি 30 ইন্ডেক্স। অর্থাৎ সবগুলো সূচকই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে সূচকের নিম্নগতি দিয়ে বাজার শুরু হলেও আজকে কিন্তু 11টা অর্থাৎ এখন থেকে প্রায় 40-45 মিনিট আগে কিন্তু সূচকের ঊর্ধ্বমুখী তা বাজারে দেখা গিয়েছিল এবং সেটি কিন্তু 4860 পয়েন্টে পৌঁছে যায় এবং তারপরে কিন্তু সূচকের আবার একটা নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি, যেটি 11টা 30-এর দিকে এসে অর্থাৎ 11:30টার দিকে এসে আবার একটা নিম্নমুখী প্রবণতার দিকে চলে যায়, যেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আর লেনদেনকারী যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 110টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 124টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, আর 61টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম রয়েছে এই মুহূর্তে অপরিবর্তিত অবস্থায়। আর এখন পর্যন্ত লেনদেন হয়েছে 150 কোটি টাকার কিছু বেশি, অর্থাৎ 160 কোটি 90 লাখ টাকার মতো লেনদেন আমরা বাজারে দেখতে পাচ্ছি। লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে একেবারে শীর্ষে যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে রয়েছে জ্বালানি খাতের সাজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। জ্বালানি খাতের এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে আমরা দেখছি লেনদেন হচ্ছে 200 টাকায়, যেটির সর্বনিম্ন আমরা গত পরশুদিন অর্থাৎ শেষ কার্যদিবসে 194 টাকা প্রতিটি শেয়ার লেনদেন হতে দেখেছিলাম। যদিও এখনো পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে, তবে লেনদেনের যে শীর্ষ প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কিন্তু বেড়েছে এবং আজকে 201 টাকা 90 পয়সা পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের দাম উঠেছিল এবং সর্বনিম্ন 195 টাকা 90 পয়সা ছিল, যেটি কিন্তু সর্বনিম্ন দামটিও কিন্তু গত শেষ কার্যদিবসের চেয়ে বেশি। অর্থাৎ আজকে সারাদিনই কিন্তু এই সাজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারগুলো একটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রতিটি শেয়ারের দাম কিন্তু বেড়েছে। সিটি ব্যাংক খাতের এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 20 টাকা 20 পয়সায়, 19 টাকা 60 পয়সা ছিল সর্বশেষ লেনদেন মূল্য, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারের দামও বেড়েছে। একইভাবে দেখতে পাচ্ছি বিবিএস এই কোম্পানিটিরও কিন্তু 53 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 53 টাকা ছিল সর্বশেষ যেই লেনদেন মূল্য, অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন মূল্য। অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং খাতের এই কোম্পানিটি রয়েছে লেনদেনের 3য় অবস্থানে। 4র্থ অবস্থানে রয়েছে ফায়ার কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 55 টাকা 70 পয়সা দরে, 55 টাকা 40 পয়সা ছিল লেনদেন মূল্য সর্বশেষ লেনদেন মূল্য। এবং লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে লেনদেনের 5ম অবস্থানে, 114 টাকা 60 পয়সার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 116 টাকা 30 পয়সা এই কোম্পানিটির লেনদেন মূল্য ছিল গত বৃহস্পতিবারের শেষ কার্যদিবসে। অর্থাৎ আমরা যদি দেখি প্রথম যেই 5টি কোম্পানি রয়েছে শীর্ষ লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে, সেই কোম্পানিগুলোর মধ্যে প্রথম 4টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম বেড়েছে, 5ম কোম্পানিটিতে এসে দেখতে পাচ্ছি যে কোম্পানির শেয়ারের দাম কমেছে। এরপরে রয়েছে স্কয়ার ফার্মা লেনদেনের 6ষ্ঠ অবস্থানে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে 7ম অবস্থানে, আলহাজ টেক্সটাইল রয়েছে 8ম অবস্থানে, বার্কা পাওয়ার এই কোম্পানিটি রয়েছে লেনদেনের 9ম অবস্থানে, অ্যাপেক্স ট্যানারি এই কোম্পানিটি রয়েছে 10ম অবস্থানে। অ্যাপেক্স ট্যানারির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 158 টাকা দরে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 3 টাকা 60 পয়সা কিন্তু প্রতিটি শেয়ারের দাম কমেছে। আমরা যদি ডিএসসির সূচকটি যদি আরেকবার একটু লক্ষ্য করি,
এখন সূচকের নিম্নমুখিতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও কিছুক্ষণ আগে যখন সূচকের কথা বলছিলাম তার চেয়ে সূচক কিছুটা বেড়েছে। অর্থাৎ আমরা ডিএসসি এক্স ইন্ডেক্সে কিন্তু সূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করছি, 1 পয়েন্টের সূচকের ঊর্ধ্বগতি, এবং অন্যান্য যেই সূচকগুলো রয়েছে সেগুলোতে এখনো পর্যন্ত নিম্নগতি রয়েছে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। এডিপিতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও নেই টেকসই উন্নয়ন, আর্থিক বছর পদ্ধতি পরিবর্তনের পরামর্শ উন্নয়ন পর্যবেক্ষকদের, ভিন্নমত পরিকল্পনা কমিশনের। বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে 56তম, অর্জন ধরে রাখতে প্রকল্প পরিচালকদের সততার সঙ্গে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর। চলতি বছর 3 দফায় কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে 1,500 টাকা, নতুন দাম কার্যকর আজ থেকে। এবং সরবরাহ সংকটে ভারতে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি, 1 মাসের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ, ভোগান্তিতে সাধারণ ক্রেতা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।